আদর, ভালোবাসা, যত্ন, ত্যাগ এত শত মাহাত্ম্যঘেরা চরিত্রের বাইরে মায়ের এক অন্ধকার, অপরিচিত, অপ্রিয় অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছি আজ। আচ্ছা, আসলেই কি অন্ধকার চরিত্র, নাকি আলোকিত সমাজের অজ্ঞতা? থাক সেসব বাজে কথা, আগে চলো গল্পটা দিয়েই শুরু করি। সালটা ছিল 2003, ডিসেম্বরের শেষ দিকের কথা। শীতের বিষণ্ণ বিকেল, বিনা কারণে মন খারাপ করে থাকার জন্য বেশ অনুকূল পরিবেশ। কিন্তু ভাগ্যের কাছে হেরে গিয়েছে মাইকেল হার্ট। এমন সুন্দর আবহাওয়ার মাঝেও এক মুহূর্ত মন খারাপ করে থাকবার কোনো সুযোগই বের করতে পারছে না সে। মাইকেলের ঘর আলোকিত করে হাজির হয়েছে তার ছোট্ট সন্তান নোয়া হার্ট। দেখতে দেখতে বয়স এগিয়েছে অনেকটাই, আজ 25তম দিন। অন্যদিকে মাইকেলের বড় ছেলে লুকাস, মেজ মেয়ে অ্যামেলিয়া, সবাই বেশ খুশি। কিন্তু কোথাও নোয়ার মা ইভলিন হার্টকে দেখতে পাওয়া যাচ্ছে না। দেখা যাবেই বা কী করে, সে তো তার শোবার ঘর থেকেই বের হচ্ছে না গত 1 সপ্তাহ ধরে। স্বামী মাইকেলের সাথেও ঠিকঠাক কথা হচ্ছে না, আচরণ কেমন যেন একটু উদ্ভটই লাগছে। অমন চঞ্চলে একজন মা হঠাৎই এমন নিশ্চুপ। মাইকেল তো কিছুই বুঝে উঠতে পারছে না, কোনো কারণে কি অভিমান হয়েছে মাইকেলের সাথে? তাও তো মাইকেল জানে না। মাইকেল হার্ট কিছু জিজ্ঞেস করলেও তেমন কোনো স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না। কিছু জিজ্ঞেস করলে ইদানিং কেমন কেঁদে ফেলে ইভলিন হার্ট। কে জানে ইভলিনের ভেতরে কি চলছে। শীতের তীব্রতা বাড়ছে, রাতের নিস্তব্ধতা বাড়ছে। ঘুমের সাগরে নাকানি চুবানি খাচ্ছে প্রত্যেকটা প্রাণী। তবে টানা 1 সপ্তাহ ধরে রাতে ঘুমাচ্ছে না একটি মাত্র জীব, নোয়ার মা ইভলিন হার্ট। আজও জেগে জেগে কি যেন ভাবছে সে। গভীর রাতে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই কান্না আরম্ভ করে। মাইকেল হকচকিয়ে ওঠে। সে খুব করে জিজ্ঞেস করে, কি হয়েছে ইভলিনের? ইভলিন সবশেষে বলতে শুরু করে, শয়তান শয়তান আছে এখানে, আমার বাচ্চার সাথে শয়তান আছে, ওকে সরিয়ে ফেলতে হবে। এমন উদ্ভট বাক্যের মাথামুন্ডু কিছুই বুঝতে পারে না মাইকেল হার্ট। যা হোক, সে ইভলিনকে শান্ত করার জন্য ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সারা রাত ঘুমায়নি ইভলিন হার্ট। ইভলিনের এমন অবস্থার জন্য বাচ্চাদের দেখাশোনার দায়িত্বও এখন মাইকেলের কাঁধে। বাচ্চাদের নিয়ে ইভলিনের কাছে গেলেই সে কেমন এলোমেলো হয়ে যায়। এজন্য বাবা মাইকেল শুধু দুধ খাওয়ানোর জন্য নোয়াকে নিয়ে ইভলিনের কাছে যায়। কিন্তু আজ নোয়াকে দুধ খাওয়াতেও অস্বীকার করছে ইভলিন। নোয়াকে নিয়ে ইভলিনের কাছে যেতেই সে বলে, ওকে আমার থেকে দূরে সরাও, নাইলে আমি নিজেই একে সরিয়ে দেব। এই কথার তাৎপর্য মাইকেল সেদিন না বুঝতে পারলেও কিছুদিন পর ঠিকই বুঝে যায়। কিছুদিন পর, জানুয়ারির মাঝামাঝি সময়, একদিন মাইকেল বাসার বাইরে যায় অল্প সময়ের জন্য। এদিকে ইভলিন একা শুয়ে আছে তার রুমে। সে নিজেই নিজেকে বলছে, আমার সন্তানগুলোর উপর শয়তান নিঃশ্বাস ফেলছে, এদের উপর শয়তানের নজর লেগেছে, এদেরকে গ্রাস করে নিবে শয়তান, এদেরকে আমার মুক্তি দিতে হবে। ইভলিন বিছানা থেকে উঠে যায়, বাথরুমে বাথটাব পানি পূর্ণ করে। এরপর নোয়াকে নিয়ে বাথরুমে যায় ইভলিন। বোন অ্যামেলিয়া ভাবে নোয়াকে মা গোসল করাবে হয়তো, কিন্তু নোয়ার ভাগ্যে ছিল অন্য কিছু। ইভলিন নোয়াকে পানিতে ডুবিয়ে হত্যা করে। এর পরক্ষণেই চলে আসে মাইকেল। বেঁচে যায় অ্যামেলিয়া, না হলে হয়তো তারও ভাগ্যে একই পরিণতি ছিল। মাইকেল বাকরুদ্ধ, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। সেদিন বিকেলের আগেই ইভলিন নিজেকেও হত্যা করে ফেলে। মাইকেল ভাবছে
এটা কি আসলেই কোনো শয়তানের কাজ? আসলেই কি কোনো শয়তানের কারসাজি আছে এখানে, নাকি আছে অন্য কোনো রহস্য? এই ঘটনার সত্যতা আমি তোমাকে জানাবো একটু পরেই। সেই সাথে হয়তো জেনে ফেলবো এই মা কি আসলেই কোনো ক্রিমিনাল নাকি একজন ভিকটিম। তার আগে চলো আমরা আরেকটু পিছনে ফিরে যাই, অনেকটা পিছনে, হয়তো অলিখিত ইতিহাসের কোনো সময়কালে। ইতিহাসেও কি এমন ঘটনা ঘটেছে কখনো? হ্যাঁ, ঘটেছে তো বটেই, তবে ঘটনার ফ্লেভার সবসময় একরকম ছিল না, সময়ের সাথে সাথে পাল্টেছে। প্রাচীন মেসোপটেমিয়া, গ্রিস ও রোমান সভ্যতায় চাইল্ড বার্থের পর মায়ের এমন অদ্ভুত আচরণের বর্ণনা পাওয়া যায়। তখন এমন অবস্থাকে দেবতার অভিশাপ বলে ব্যাখ্যা করতেই বেশি পছন্দ করতেন সেই সময়কার পণ্ডিতেরা। মধ্যযুগে এই ধরনের অবস্থাকে প্রায়ই পাপ, ডাইনি বা শয়তানের প্রভাব হিসেবে ব্যাখ্যা করা হতো। রেনেসা পরবর্তী সময়ে কিছু চিকিৎসক একে পোস্টপার্টাম মেন্টাল ডিস্টারবেন্স বা সহজ বাংলায় বললে প্রসব পরবর্তী সময়ে মায়ের মানসিক বিভ্রান্তি হিসেবে ব্যাখ্যা করেন। তবে তখনও কোনো কার্যকর চিকিৎসা ছিল না। আধুনিক সময়ে 19 শতকের শেষের দিকে প্রথমবারের মতো একে একটি স্বতন্ত্র মানসিক রোগ বলে স্বীকৃতি দেওয়া হয়। হ্যাঁ, আমরা পোস্টপার্টাম সাইকোসিসের কথাই বলছি। হাজার হাজার বছর ধরে এই অসুখের নাম বদলেছে, কখনো আত্মা, কখনো পাপ, আবার কখনো বা জঘন্য অপরাধ, কিন্তু রোগটা ছিল একই। পোস্টপার্টাম সিনড্রোম হচ্ছে সন্তান প্রসবের পরে মায়েদের মানসিক স্বাস্থ্যের অবনতি। এটা মূলত মায়ের দেহের হরমোনের পরিবর্তনের জন্য হয়ে থাকে। একই কারণে পিরিয়ডের সময় মেয়েদের মানসিক অবসাদ সৃষ্টি হয়। তবে পোস্টপার্টাম সিনড্রোমের ক্ষেত্রে হরমোনের পতন খুবই দ্রুত আর তীব্রভাবে ঘটে থাকে, এজন্য মানসিক অবনতিও তীব্র হয়ে থাকে। পোস্টপার্টাম সিনড্রোমের ধাপগুলো হচ্ছে বেবি ব্লুজ, পোস্টপার্টাম ডিপ্রেশন, পোস্টপার্টাম সাইকোসিস। বেবি ব্লুজ, এক্ষেত্রে মায়েদের ঘুমাতে অসুবিধা, হতাশা, কান্না, মুড সুইং এরকম অবস্থার সৃষ্টি হয়। বেবি ব্লুজ খুবই সাধারণ একটি অবস্থা, প্রায় 50 থেকে 80% মায়ের সাথে এটা হতে পারে। পোস্টপার্টাম ডিপ্রেশন, এক্ষেত্রে বেবি ব্লুজের তুলনায় তীব্র মানসিক হতাশা, নিঃসঙ্গতা, ক্লান্তি এমন অবস্থা তৈরি হয়। পোস্টপার্টাম সাইকোসিস, এটাই পোস্টপার্টাম সিনড্রোমের সবচেয়ে গুরুতর ধাপ। এক্ষেত্রে হঠাৎ ম্যানিয়া বা অতিরিক্ত মানসিক উত্তেজনা, ডিপ্রেশন, এমনকি হ্যালোসিনেশন বা ডিলিউশনের মতো জটিল মানসিক অবস্থার সৃষ্টি হতে পারে। এজন্যই এমন অবস্থায় একজন মা হঠাৎ উদ্ভট কিছু শুনতে বা দেখতে পারে, এমনকি নিজ সন্তানকেও বিকৃত অবস্থায় দেখে বিভ্রান্ত হতে পারে। পোস্টপার্টাম সাইকোসিস খুবই রেয়ার, তবে অসম্ভব নয়। 1000 জন মায়ের মধ্যে 1 বা 2 জনের ক্ষেত্রে এমন অবস্থা তৈরি হয়। তাই এক্ষেত্রে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন, যেন এমন অবস্থায় কোনো মা পারিবারিকভাবে বা সামাজিকভাবে হেনস্থা বা কুসংস্কৃতির শিকার না হয়। পোস্টপার্টাম সাইকোসিস একটি মেডিকেল ইমার্জেন্সি, অর্থাৎ দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। তবে চিকিৎসা নিলে এমন অবস্থা পুরোপুরি সেরে যায়। আচ্ছা, এবার আসা যাক আমাদের সেই মাইকেল ইভলিনের গল্পে। এটা আসলে একটা হাইপোথেটিক্যাল স্টোরি ছিল। এই গল্পের আসল চরিত্রদের সাথে চলো একটু পরিচিত হই। অ্যান্ড্রিয়া ইয়েটস, আমেরিকার টেক্সাসের একজন মা, পোস্টপার্টাম সাইকোসিসে ভুগেছিলেন। 2001 সালে তিনি তার 5 সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা করেন। লিন্ডসে ক্ল্যান্সি, আমেরিকার ম্যাসাচুসেটসের একজন মা, তিনি 2023 সালে তার 3টি সন্তানকে হত্যা করেন এবং বিভিন্ন আইনগত মনস্তাত্ত্বিক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে তিনি পোস্টপার্টাম সাইকোসিসে ভুগেছিলেন। ক্যারল করনেডো, 2015 সালে ক্যালিফোর্নিয়ার একজন মা, যিনি তার 3টি মেয়েকে ছুরি দিয়ে হত্যা করেন এবং পরবর্তীতে পোস্টপার্টাম সাইকোসিসের প্রমাণ পাওয়া যায়। ডেনা শ্লোজার, 2004 সালে একজন আমেরিকান মা তার 10 মাসের শিশুর হাত কেটে দেন এবং পরে তাকে পোস্টপার্টাম সাইকোসিসের প্রেক্ষাপটে মানসিক অসুস্থ হিসেবে গণ্য করা হয়। আমাদের দেশের মায়েদেরও এমন মানসিক অবস্থার সম্মুখীন হওয়া অস্বাভাবিক নয়।
কিন্তু আমাদের গ্রামীণ সামাজিক কুসংস্কৃতি, অপব্যাখ্যা এসবের কারণে মায়েরা শিকার হতে পারেন চরম সামাজিক হেনস্থার। আর সেসব থেকে যায় লোকচক্ষুর আড়ালেই। তাই আমাদের আশেপাশে কখনো এমন ঘটনা ঘটলে অবশ্যই সামাজিক সমর্থন আর চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ রইল। চাইলে আমাদেরকেও জানাতে পারো, আমরা চেষ্টা করব যথাযথ পরামর্শ দিয়ে পাশে থাকব। কারণ একটু অবহেলার জন্য বিপন্ন হতে পারে একজন ত্যাগী মায়ের জীবন, সেই সাথে হয়তো কিছু নিষ্পাপ প্রাণ। সবশেষে পৃথিবীর সকল মায়ের সুস্বাস্থ্য কামনায় বিদায় নিচ্ছি।